5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে গণ অভ্যুত্থানের পর ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিল বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন সহ আপামর জনতা। সেই ঐক্য ধরে রাখার লক্ষ্যকে সামনে রেখে গত বছর 8 সেপ্টেম্বর জুলাই বিপ্লবের নেতাদের নিয়ে গঠিত হয় 188 সদস্যের জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম, যেখানে স্থান পায় ডান, বাম, মধ্যমপন্থী এবং মাদ্রাসা ভিত্তিক সংগঠন সহ সাধারণ ছাত্ররা। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে ছাত্রদের সেই প্ল্যাটফর্ম নতুন রাজনৈতিক দল করতে গিয়ে ইতিমধ্যেই নিজেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা ছড়াছড়িতে লিপ্ত হয়েছেন। নেতৃত্বের পর কৃতিত্বের লড়াইয়ে জড়িয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা ছাত্র নেতারা। এসব আলোচনার মধ্যেই আজ আবার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ছাত্র রাজনীতি ও নতুন দল করা নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠছে দেশ। দর্শকের সব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি পক্ষ প্রতিপক্ষ। আর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সিবগাতুল্লাহ, আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং এএফপির ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশির। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আমরা একটু শুরুতেই যেতে চাই আমানুল্লাহ আমান আপনার কাছে। আমরা দেখেছি গত 15-16 বছর বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তারা শিবির ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা নির্যাতন করেছে, অনেককে মেরে ফেলার ঘটনাও ঘটেছে। আমরা নিশ্চয়ই বুয়েটের আবরার ফাহাদের কথা আপনার মনে আছে। আবারও কি সেই সংস্কৃতি চালু হতে যাচ্ছে কিনা এই 6-7 মাসের বিরতি দিয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টেলিভিশনের যারা দেখছেন তাদেরকে। বিষয় হচ্ছে, আপনি যে প্রশ্নটি করলেন, আমার কাছে মনে হচ্ছে যে শিবির ট্যাগ দিয়ে যে ছাত্রলীগ হামলা করতো, শুধু ছাত্রলীগ তো শিবিরের উপরে হামলা করেনি। বাংলাদেশের ভিন্ন মতের, ভিন্ন পথের যারা ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগের দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে কথা বলেছে, সেখানে শুধুমাত্র ছাত্র সংগঠন না, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজনও ছাত্রলীগের ভয়াবহতা থেকে রেহাই পায়নি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগের হামলার শিকার হয়েছে, জুলুম নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং সেই বিষয়টি শুধু একটি ছাত্র সংগঠনের উপর দিয়ে হয়নি। আজকে যে ছাত্র শিবিরের নাম দিয়ে সাধারণ শিক্ষার্থী হতে পারে, কোনো না, সবাইকে তো আর শিবিরের ট্যাগ দিয়ে মারা হয়নি। এই পদ্ধতিটা তারা অবলম্বন করেছে অনেক সময়, কিন্তু ছাত্রদল সহ অপরাপর যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন যে কোনো সময় ছাত্রলীগের তারা এমন ভয়াবহ দানবীয় শক্তিতে রূপান্তরিত হয়েছিল যে পরমত সহিষ্ণুতা এবং যে তাদের বিরোধী মতের যেই থাকুক না কেন, আপনি টিএসসিতে অনেকগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, এমনকি সাংবাদিকদের উপরেও বিভিন্ন সময় তাদের পথের বাইরে গিয়ে কথা বললে হামলা করা হতো। সুতরাং এটি শুধু একটি ছাত্র সংগঠনের উপর দিয়ে হয়নি। আজকে যে আপনি একদমই আমার মনে হচ্ছে যে আপনি অপ্রাসঙ্গিকভাবে বলেছেন যে এই ট্যাগের রাজনীতি তো এখন কেউ কাউকে ট্যাগ দিচ্ছে না। এখন হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্ট বাংলাদেশে ঘটেছে, সেখানে শুধুমাত্র ফ্যাসিস্টরা ছাড়া সকলেরই অংশগ্রহণ ছিল যারা স্বশাক্ষেত্রে নিপীড়িত নির্যাতিত ছিল। কিন্তু আজকে 5ই আগস্টের আগের একটি ছাত্র সংগঠনের রাজনৈতিক স্টাইল একরকম ছিল, এখন আমরা আবার অন্যরকম দেখতে পাচ্ছি। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেরকমের বিভিন্ন মত পথের একত্রিত হয়েছে, সেখানে তাদের আচরণের মধ্যেও যে সেই 5ই আগস্টের যে স্পিরিটকে ধারণ করার কথা বলা হচ্ছে, সেই বিষয়টিও তাদের মধ্যে অনেক বেশি অভাব দেখা যাচ্ছে। যে তারাও সেই চেয়ার এবং ক্ষমতায় যাওয়ার জন্য আগ্রহী হতেই পারে, রাজনৈতিক দল করতেই পারে, কিন্তু এই ট্যাগটা অনেক সময় এখন যে ট্যাগের শিকার তারা হচ্ছিল, সেই ট্যাগ তারা অন্যদেরকে দিচ্ছে। যেমন খুলনা প্রকৌশল খুলনায় যেটা ঘটলো, সেখানে আপনি দেখবেন 7 জানুয়ারি 2025 সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি হয়েছে। এরপর শিবিরেরও সেখানে এক ধরনের আমি নিশ্চিত যে তাদেরও কমিটি রয়েছে। কিন্তু ছাত্র দলের আমাদের যারা ফর্ম পূরণ করলো, 3 দিন আগে আমাদের এখানে ফর্ম ছাড়া হয়েছিল, সেই ফর্মটি স্বেচ্ছায় যে সমস্ত শিক্ষার্থীরা পূরণ করেছে, তারা ওখান থেকে আজকে ক্যাম্পাসে যাওয়ার পরে একদল ছাত্র রাজনীতি চলবে না এই ব্যানারে তারা মানববন্ধন করার পরে যখন আমাদের ছেলেদেরকে দেখতে পাচ্ছে, সরাসরি তারা হামলা করেছে তাদের উপরে। আপনি যে একজন ব্যক্তিও যদি হয়,
সে যদি রাজনীতি করতে চায়, বাংলাদেশের সংবিধান তো তাকে রাজনীতি করার অনুমতি দিয়েছে, রাজনীতি যে কেউ করতে চেতেই পারে, কিন্তু আপনি করতে দিবেন না সেই অধিকার তো আপনাকে দেওয়া হয় না। এই যে করতে পারবে না, এটাও তো একরকম ওই যে ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগের সাথে ওঠা বসা ছিল, ছাত্রলীগ করেছে, সেই স্বভাব চরিত্র তাদের মধ্যে রয়ে গেছে। এই কারণে আজকে ওই ধরনের স্টাইল তাদের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং করতে না দেওয়ার তো আপনি কেউ না, আমার তো রাজনীতি করার অধিকার আচ্ছা, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে আজকে কুয়েটের ঘটনা ঘটেছে, এটা ছাত্রদল হামলা করেছে, তারা একদম অফিসিয়ালি বলেছে, এবং তারা বলেছে যদি কেউ ছাত্রলীগের মতো আবার দানবী হয়ে উঠতে চায় তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। শুনেন, আমরা ইদানিং অনেক বড় বড় বক্তব্য দেখতে পাচ্ছি, যারা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে শেখ হাসিনাকে জাতির আম্য, মানবতার জননী, মাদার অফ হিউম্যানিটি ইত্যাদি ইত্যাদি বলে ছাত্রলীগের মিটিং করতো, এবং অনেক সাবেক ছাত্রলীগের যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক সাবেক ছাত্রলীগেররাও আছে, তারা এখন দেখা গেছে যে জাতীয় নেতৃবৃন্দ, বড় বড় রাজনৈতিক দল তাদেরকে এমন তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলে। এই নেলসন ম্যান্ডেলার এতদিন কোথায় ছিল? আই জাস্ট ক্যান বিলিভ দিস। সবার অংশগ্রহণকে তারা যেভাবে অস্বীকার করে, একইভাবে হাসিনা যেরকমের মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধকে যেরকম পুঞ্জীভূত করেছিল তাদের নিজেদের সম্পত্তির স্টাইল করে, ঠিক একই রকম আমরা দেখতে পাচ্ছি এই যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের রক্তকে একটা শ্রেণী তাদের নিজেদের স্টেক হোল্ডার হিসেবে তারা কিন্তু উপস্থাপন করতে চাচ্ছে। আমি ফিরছি সিফাতুল্লাহ, প্রথমে জানতে চাই কুয়েটে ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে কিনা। ভাই বলেছে যে বলছে আছে কমিটি, তিনি দাবি করেছেন যে বর্তমানে বাংলাদেশে আসলে এক এক ইউনিভার্সিটিতে এক একভাবে রাজনীতি আছে। যেমন দেখেন যে বর্তমানে বুয়েটে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এটা কনসেনসাস ছিল যে এখানে আসলে ছাত্র রাজনীতি থাকবে না। একইভাবে আমরা কুয়েটেও দেখেছি যে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, যেহেতু প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নর্মস অ্যান্ড ভ্যালুস আছে, এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আপনি যদি একটা করেন, বিভিন্ন জরিপ করেন, দেখবেন যে ক্যাম্পাসের যে বিগত বছরের ফ্যাসিবাদী রাজনীতি ছাত্ররা দেখে এসেছিল, তার ফলে কিন্তু তারা আসলে এ ধরনের ছাত্রী রাজনীতি বাংলাদেশে আর চায় না। যার ফলে শিক্ষার্থীরা কিন্তু মানে ওই ধরনের রাজনৈতিক কার্যক্রম, যেমনটা আমরা ইতিপূর্বে দেখেছি যে বুয়েটে সনি হত্যা হয়েছিল, যেটা ছাত্রদলের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, দুই গ্রুপের সংঘর্ষে বুয়েটে শিক্ষার্থী মারা গিয়েছিল। আবার আমরা দেখেছি যে ছাত্রলীগও যখন ক্ষমতায় ছিল সবার উপরে কিন্তু তারা হামলা চালিয়েছে, যেমনভাবে ছাত্র শিবির বলে অথবা ছাত্র শিবিরের উপর হামলা করছে, ছাত্র দল বলে ছাত্র দলের উপরে হামলা করেছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে একইভাবে কুয়েটের যে ঘটনাটি ঘটেছে, কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বলেছে যে আপনারা তো এখানে রাজনীতি নিষিদ্ধ, এখানে আপনারা করতে পারেন না। তখন আমরা দেখতে পাই যে কুয়েটের ছাত্র দলের কিছু শিক্ষার্থী তারা কিন্তু বহিরাগতদেরকে ক্যাম্পাসে নিয়ে এসেছে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, যারা ল্যাব থেকে বের হয়েছিল, ক্লাস থেকে বের হয়েছিল। আমি মনে করি যে 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি নতুন ধারায় আসলে প্রবেশ করেছে। সে ধারায় আমরা ওই অতীতের যে রাজনীতি, সে রাজনীতি আর চাই না। যে রাজনীতিতে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, যে রাজনীতিকে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, এরকম একটা রাজনীতির দিকে আসলে আমরা যাচ্ছি। তো এই জন্য আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই, আর কি সবাইকে বলতে চাই, বিপ্লবে তো আমরা সবাই ছিলাম, তাদেরকে বলতে চাই আপনারা এই রাজনীতি পরিহার করেন, আপনারা একটু সাধারণ শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন যে সাধারণ শিক্ষার্থীরা আসলে কি চায়। আচ্ছা, এখানে ছাত্রদল কিন্তু তারা সাধারণ সম্পাদক সহ ফেসবুক স্ট্যাটাস বলি, এটি এখন একটু অনেক বড় আনুষ্ঠানিক জায়গায় আমরা বলবো, তিনি সেখানে বলেছেন, বা ছাত্রদল আজকে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভও করেছে, আমরা দেখেছি হামলার প্রতিবাদে। সেখানে তারা কিন্তু বলেছে এই হামলা আছে করেছে তারা ছাত্রলীগকে দায়ী করেছে, যে হামলা করেছে ছাত্রলীগ, এবং তারা বলেছে ছাত্রলীগের সঙ্গে সঙ্গে বদর বাহিনী, বট বাহিনী, গুপ্ত বাহিনী ছিল, এবং তারা কিন্তু আকার ইঙ্গিত অনেকটা শিবিরকে এখন বোঝা যায় যে গুপ্ত বাহিনী হিসেবে। এটি আপনি কিভাবে দেখবেন? আসলে এটা আপনারা যদি এখানে যারা যারা হামলা করেছে, এই জায়গায় আমাদের অনেক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু ফ্যাক্ট চেকিং করেন কি ঘটছিল। এখানে বহিরাগতদের মধ্যে ঢুকছিল মাহবুবুর রহমান মোল্লা, যিনি সহসভাপতি দৌলতপুর থানা যুব দলের। বাইরের মানুষকে নিয়ে এসে ক্যাম্পাসে হামলা চালাইছে, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা চালাইছিল যেভাবে, সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এরপরেও ওনারা যদি এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন, সেটা আসলে দুঃখজনক। বরং আমি আমাদের যারা ছাত্রদলের ভাই আছেন, জায়গা আমান ভাই, তাদেরকে বলবো যে আপনারা অন্তত এই ধরনের যারা ক্রিমিনাল আছে, ক্রিমিনালদের বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করেন, ক্রিমিনালদের বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান গ্রহণ করতেই হবে। অন্যথায় এখন এমন একটা সময় যে আপনি কিন্তু লুকাইতে পারবেন না। স্যার, তো একটু আপনার কাছে আমরা যেতে চাই, এই আজকে আমরা কুয়েটে যেটি দেখলাম, আমরা একদম রক্তাক্ত অবস্থা, অনেক
প্রায় অর্ধশত আহত হয়েছে আমরা দেখেছি। আমরা সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র সব গণমাধ্যমে এসছে, ছবি ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন। এই ঘটনা আবার পুনরাবৃত্তি হলো, এটি নাগরিক কমিটি কীভাবে দেখে? আর একই সঙ্গে একটি কথা বলেছেন আমানুল্লাহ আমান, তিনি বলেছেন নেলসন ম্যান্ডেলারা এতদিন কোথায় ছিল? আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আমার যারা সহ আলোচক আছে তাদের ধন্যবাদ। প্রথমত কুয়েটের যে ঘটনা, এটা খুবই মানে দুঃখজনক এবং এটা আমাদেরকে 5 অগাস্টের আগের যে ক্যাম্পাসে যে সন্ত্রাসের রাজনীতি এবং ক্যাডার ভিত্তিক যে রাজনীতি ছাত্রলীগ করে থাকতো, সেটার দিকে আমাদের মানে সেটার স্মৃতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবং আমরা দেখেছি যে মানে ওই ভাই বলেছেন যে আপনি কোথায় পেলেন এই তথ্য, বাইরের কারা এসেছিল। আমি এই নামটাই বলতে যাচ্ছিলাম যে মাহবুবুর রহমান, দৌলতপুর থানার উনি যুব দলের সহসভাপতি, তিনি কিন্তু এই হামলার নেতৃত্ব দিয়েছেন এবং তার একেবারে মানে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তার ছবি আমি আপনাকে দেখাতে পারবো, ঠিক আছে? এরকম বহিরাগতদের নিয়ে হামলা করা হয়েছে। এখন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এখানে এই প্রশ্নটা কিন্তু অনেক জটিল। মানে এক পক্ষ চায় যে না থাকুক, আরেক পক্ষ চায় যে কেন ছাত্র রাজনীতি থাকবে না কেন, আরেক পক্ষ বলছে যে লেজুর ভিত্তিক রাজনীতি না থাকুক। কিন্তু এইটা নিয়ে আমরা কথা বলবো, মানে ছাত্ররা কথা বলবে এবং তার মধ্যে একটা সমাধানে যাবে। কিন্তু আপনি তো হামলা করতে পারবেন না ছাত্রদের উপরে, মানে ছাত্রদল বা যে কোনো ছাত্র সংগঠন তারা তো হামলা করতে পারবে না। ছাত্রদলকে অবশ্যই এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কিন্তু ছাত্রদল কিন্তু বলেছে শুরুতে হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা, 3 জন ছাত্রদলের কর্মীকে, কিন্তু গণমাধ্যমে আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি, আমি একটা জিনিসের অবশ্যই এখানে একটু বলবো যে আপনারা ভুলটা সংশোধন করবেন। এখানেও আপনি স্ক্রলে পড়েছেন, আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি, এটা বলা হচ্ছে সংঘর্ষ। এখানে কিন্তু কোনো সংঘর্ষ হয়নি, একচেটিয়া হামলা করেছে ছাত্রদল এবং তার সাথে ছিল যুব দলের ইয়েরা, আমরা অন্তত যেটুকু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। ফলে এটাকে হামলা বলাটাই যৌক্তিক হবে। আর তাদের দাবি জানিয়েছে যে আমরা ছাত্র রাজনীতি চাই না। এবং কুয়েট সহ বুয়েট সহ এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর কিন্তু আলাদা একটা ব্যাপার আছে রাজনীতি প্রশ্নে। অন্যান্য ওভারঅল পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক ধরনের ব্যাপার আছে রাজনীতি নিয়ে, আবার এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর সেই ছাত্রছাত্রীরা ওই আবরার হত্যাকাণ্ডের পর থেকে তারা ছাত্র রাজনীতির প্রশ্নে তাদের একটা অবস্থান আছে। ফলে তাদের যুক্তিটাও শুনতে হবে, তারা সেটা যৌক্তিক কি অযৌক্তিক পরে আমরা সেটেল করব, মানে সবাই মিলে সিদ্ধান্ত নেবে। কিন্তু হামলা তো করা যাবে না এবং এটা পরিষ্কার হামলা করেছে। আপনি দেখেছেন যে যারা যে সংঘর্ষে যে বলা হচ্ছে অন্য তরফ থেকে এই ধরনের কোনো লাঠিসোঁটা বা এই ধরনের কোনো দেশীয় অস্ত্রশস্ত্র ছিল না। ছাত্রদল দাবি করেছে কোনো কারণ ছাড়াই হামলা করতে হয়, মানে কারণ এই যে কথাটা খেয়াল করবেন, মার্ক হিজ ওয়ার্ড, কারণ কোন কারণে হামলা করা যাবে না, কোন কারণে হামলা করা যাবে একদম না, কোন কারণে হামলা করা যাবে না, কে হামলা করছে, কোন কারণে যারা ফর্ম করছে তাদেরকে নিয়ে, না ঠিক আছে ভাই, তাদেরকে নিয়ে মারলো, তখন ওই ফুটেজ আমরা কথা বলবো না। আমি আমার অংশটুকু শেষ করি, তারপর ওনার হলে উনি বলবেন। আপনার কথা বলার সময় কিন্তু উনিও আপনাকে বাধা দেয়নি, আমরা বাধা দিইনি, আপনি ওনার সময়ও বাধা দিচ্ছেন, আমার সময় বাধা দিচ্ছেন, এইভাবে কথা বলবো। যেটা হচ্ছে কোন কারণে হামলা করেছে সেটা দেখতে হবে, এরকম বলা যাবে না কোন কারণেই হামলা করা যাবে না। ধরা যাক আপনার সাথে আমার বাকবিতণ্ডা হচ্ছে, একটা জিনিস নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, এটা আমরা হামলায় যেতে পারবো না, কেউ কারোর উপর আঘাত করতে পারবো না, কিন্তু সেটা এখানে ঘটেছে। এবং সেই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং আপনি খেয়াল করবেন যে জুলাই মাসের যে 9 দফা, সেখানে কিন্তু এই যেটা আব্দুল কাদেরের নামে যে 9 দফাটার কথা আমরা জানি, সেখানে কিন্তু এই ধরনের সন্ত্রাস ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে একটা কড়া অবস্থান ছিল ছাত্রদের। এবং এটাই কিন্তু ছাত্রদের একটা মানে প্রধান 9 দফা, যে ছাত্রদের কী ধরনের ক্যাম্পাস ছাত্ররা দেখতে চায় তার ইশতেহার এখানে আছে। ফলে এই প্যারাডাইমে রাজনীতি করতে হবে, এর বাইরে যারা সন্ত্রাস রাজনীতি করতে চাইবে তারা কিন্তু আবারও একই পরিণতি ফেস করবে। যে কথাটা হান্নান বলেছেন আজকে, আমিও মনে করি যে তাদেরকে এখনই, মানে আপনার সাথে এখন অনেক লোক আছে, এই ভয় দেখিয়ে কিন্তু লাভ নেই। কেউ কিন্তু আর ছাত্রলীগ আওয়ামী লীগের মতো হতে পারবে না বাংলাদেশে, এটা খুব পরিষ্কার। জি, আমরা কদরুদ্দিন, আপনি ফ্যাক্ট চেক নিয়ে বাংলাদেশে খুব কাজ করছেন, এখানে কিন্তু কিছু কথা এসছে যে আজকের যে কুয়েটের ঘটনায় অস্ত্রশস্ত্র কতটুকু ব্যবহার হচ্ছে, ইতিমধ্যেই আপনিও সামাজিক যোগাযোগ মাধ্যম সব দেখেছেন, আপনার কাছে মানে কি ফ্যাক্ট চেকিং একদম প্রাথমিকভাবে কিছু করেছেন কিনা, কিছু আছে কিনা? এই যে আজকে ঘটনাটি ঘটলো, এটি যারাই ঘটক, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী, এটি কতটা প্রত্যাশিত ছিল? আচ্ছা, ধন্যবাদ এখন টিভিকে এবং আপনাকে। আমি আসলে ফ্যাক্ট চেকিংয়ের জায়গা থেকে যদি বলি, ওইভাবে আসলে ডিসাইড করে এই মুহূর্তে আমরা কিন্তু কিছু ছবি দেখছি, কিছু ভিডিও দেখছি, সো ওনারা একটা ইনফরমেশন বা একজন ব্যক্তির নাম বলছেন, এগুলোও দেখছি, এর বাইরেও আরও কিছু ফুটেজ আছে। বাট আমি কনক্লুসিভলি এটা বলতে পারতেছি না যে আসলে এক্সাক্ট ঘটনা কী ছিল, এবং যতটুকু এটা আসলে কয়েক ঘন্টা আগের ঘটনা, আমরা অফিস থেকে বের হয়ে গেছি। সো ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ আসছে, আবার ছাত্রদলও অন্যদেরকে দায়ী করছে, শিবির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র। এভিডেন্স দিয়ে আমি আসলে বলতে পারতেছি না এক্সাক্ট ঘটনা কি, কিন্তু সেখানে ভিজিবল কিছু ছবি থেকে দেখা যাচ্ছে যে ছাত্রদলের কিছু ব্যক্তি, যারা আসলে যে 2-3 জনের নাম আমি দেখছি বা ছবি দেখছি, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আউটসাইডার, মানে ক্যাম্পাসের স্টুডেন্ট না, এরকমের 2-1 জনের। সো এখন প্রশ্ন হতে পারে, ভাই যেটা বলছিলেন যে কী কারণে ঘটছে হামলা, কোনো কারণ এবং কোনো
কিছু দিয়েই, মানে কোনো ধরনের ভায়োলেন্স কি কারণে ঘটছে ওইটা আমরা জাস্টিফাই করতে যাব না, বাট হতে পারে কোনো একটা ট্রিগার পয়েন্ট থাকতে পারে। ওনারা বলতেছেন যে ওনাদের উপর হামলা করা হয়েছে, এটা হতে পারে, হয়তো এটার ভিডিও নেই বা এটা ইনভেস্টিগেশনের বিষয়, এবং আমরা হয়তো বা সাংবাদিকদের জায়গা থেকে কাজ করলে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কী করলে এটা সমাধানে আসা যাবে। বাট আমি আসলে এই জিনিসটাকে পেছনে রাখতে চাই, কে দায়ী কে না। আমার মানে খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে বা খুবই অদ্ভুত লাগতেছে যে আপনাদের যে শিরোনামটা দিয়েছেন আপনার পক্ষ প্রতিপক্ষ মানে বিপক্ষ, জি প্রতিপক্ষ। সো মাত্র 6 মাস বা 7 মাস গেল, আমরা কোন একটা পরিস্থিতিতে সবাই আসলে এই যে এখানে আমরা যদি বলি 3টা পক্ষ বসে আছি, যে বৈষম্য বিরোধী ছাত্র কিংবা হচ্ছে ছাত্র শিবির, ছাত্র দল, এর বাইরেও আরো বহু ধরনের পক্ষ অনেক স্টেক আছে। হ্যাঁ, জুলাই আগস্ট মাসে একটা ফেসিবাদী সিস্টেমের বিরুদ্ধে, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে 1,500-এর বেশি বাচ্চা কাচ্চা আমি বলবো মারা মানে প্রাণ দিয়েছে। সেই জিনিসগুলো আমরা মাত্র 7 মাসের মধ্যে ভুলে আমাদের মেইন প্রতিপক্ষ, মানে আমি বলতে ওনাদেরকেই বোঝাচ্ছি, আমরা ইভেন আমাদের সাধারণ জনগণ হিসেবে, আমি একজন বাংলাদেশি জনগণ হিসেবেও, আমরা যারা এই ফ্যাসিস্ট সিস্টেমের ভুক্তভোগী ছিলাম, প্রতিটা মানুষই ছিল, আমাদের আসলে প্রতিপক্ষ বা বিপক্ষ কে ছিল মাত্র 6 মাস আগে, বা এখনও আমরা যে এখন যে হঠাৎ করে ভুলে গেলাম। আমরা নিজেদের মধ্যে যারা এই যে ফাইটটা করলাম, এত প্রাণ দিলাম, সবার স্টেক আছে, সবাই রক্ত দিছে, ছাত্র দলের ছেলেরা দিছে, ছাত্র শিবিরের দিছে, বৈষম্য বিরোধী ছাত্র সাধারণ মানুষ দিছে। এই জিনিসগুলো, এত জিনিস আমরা ত্যাগ করে নতুন একটা বাংলাদেশ, যেটা আমরা বাংলাদেশ 2.0 বা নানানভাবে আমরা আখ্যায়িত করতেছি, সেইটাই আমরা পক্ষ বিপক্ষ ভুলে গেলাম। মানে অ্যাকচুয়াল পক্ষ বিপক্ষ যেটা হওয়ার কথা ছিল, যদি আমরা ধরে নিতাম যে আমরা সবাই এক পক্ষ, বা ওনারা যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার তারা এক পক্ষ, যেটা মাত্র 6 মাস আগে ছিলেন, এখন এসে নিজেদের মতো যে এই পক্ষ বিপক্ষ তৈরি করা এবং সেটার ভায়োলেন্ট রক্তাক্ত বহিঃপ্রকাশ আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, এইটা আসলে মানে এত বেশি অদ্ভুত ঠেকতেছে আমার কাছে যে এটা আমি নিতে পারছি। আচ্ছা, আমি একটু জানি আমাদুল্লাহ মনের কাছে, মানে কেন মানে ইসলামী ছাত্র শিবির বৈষম্য ছাত্রদল এক কাতারেই ছিলেন, মানে পক্ষ প্রতিপক্ষ কেন হতে হলো? পক্ষ প্রতিপক্ষ আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কয়টা মিটিং ডেকেছে, আমরা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে গিয়েছি, অংশগ্রহণ করেছি, তাদের সহযোগিতার কথা বলেছি। আপনি পরবর্তী আপনাদের যে আপনারা যখন ছাত্রদল, সেটা তো এক একটা আচরণের ভিত্তিতে হয়। আপনি এইখানে খুলনা আজকে কুয়েটে যেটা ঘটলো, ভাইও যেটা বললেন, এখানে আপনি 7ই জানুয়ারি 2025 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিল, এটা কি নন পলিটিক্যাল কোনো কিছু? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, ইতিমধ্যে তো প্রমাণিত হয়ে গেছে, তারা কমিটি দিতে পারবে, শিবির কার্যক্রম চালাতে পারবে। ছাত্রদল যখন তার কেউ করতে চাইবে, তখনই সেখানে সাধারণ শিক্ষার্থীদের বেশে শিবির এবং বৈষম্যবিরোধী যারা আছে তারা একটা ন্যারেটিভ যেখানে তৈরি করে। আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশের যে কয়টা ক্যাম্পাসে শিবিরের অবস্থান অপেক্ষাকৃত অন্য ক্যাম্পাসের সাথে শক্তিশালী, সেইখানেই তারা সাধারণ শিক্ষার্থী বেশে এই বয়ানটা তৈরি করছে এবং প্রতিবন্ধকতা তৈরি করছে। আপনি নিজে যেখানে, অন্যান্য জায়গায় কিন্তু এই বয়ান তোলে না। আপনি 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে যে কয়বার দেখবেন যে রাজনীতি, নো পলিটিক্স, রাজনীতি, ছাত্র রাজনীতি চলবে না, এই বয়ান দেওয়া অনেকেই পরবর্তীতে আমরা দেখেছি শিবিরের ছাত্র নেতা। ভাই যেটা বলেন যে ইতিহাস টেনে যে শনি হত্যা ছাত্রদল করেছে, ছাত্র শিবিরের রক কাটা এবং ছাত্র শিবিরের কার্যক্রম সম্পর্কে টানলে তো ভাই কয়েকদিন লেগে যাবে। রাজশাহীর মতিহার ক্যাম্পাস থেকে, মতিহার চত্বর থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর, ওনারা যেখানে শক্তিশালী ছিলেন, সেখানে ছাত্রলীগ এবং অপর সংগঠনের রক কেটেছে, হত্যা করেছে, কত নির্মমতা, বিভৎসতা, এর উদাহরণ তো এই স্বল্প সময় টকশোতে দেওয়া যাবে না। সুতরাং মানে আপনি যে 5ই আগস্টের পরবর্তী সময়ের যে চাহিদা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ শিক্ষার্থীদের, যে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী ওনারাও যদি চলতে পারে, ওনাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করবে। আমরা যদি মনে করি যে না, আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করতেছি, শিক্ষার্থীরা আমাদের ম্যান্ডেট আমাদেরকে পছন্দ করবে। ভাই যেটা বলেন যে একজন যুবদল নেতার নাম, ওই ক্যাম্পাসটা তো ভাই মঙ্গল গ্রহে না, ওই ক্যাম্পাসটা তো আশেপাশে না অনেক বসতি আছে, সেইখানে যুবদলের যদি কেউ যায়, আমরা তো এটা তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। সেখানে যুবদল বলেন, বিএনপি বলেন, জামাতের বলেন, যে যায় না কেন, যদি এখানে কেউ সংযুক্ত থাকে, সন্ত্রাসী হামলায় তারা জড়িত থাকে, অবশ্যই রাষ্ট্র আছে, বিচার ব্যবস্থা আছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের পক্ষ থেকে জোর জাবিদা নাই। কিন্তু ঘটনাটি কিভাবে সূত্রপাত ঘটলো, করছে, সেই বিষয়টি তদন্ত বিশ্ববিদ্যালয় করুক, প্রশাসনও করুক। জি, সাইফুদ্দিন একটু জানতে চাই, তিনি কিন্তু বলেছেন ছাত্র শিবির রক কেটেছে, ছাত্র লীগকে কথা বলেছেন যে অনেককে হত্যা করেছে, যেখানে আপনারা শক্তিশালী, এবং সেখানে আপনারা যেখানে শক্তিশালী বেশি সেখানে আপনারা
কমিটি দিচ্ছেন, আর যেখানে কম আছে সেখানে তো সাধারণ ছাত্র হিসেবে এখনও থাকছেন। মানে এই যে আপনাদের বিরুদ্ধে একটি অভিযোগ দীর্ঘদিন ধরে আসছে গুপ্তবাহিনী, এটির আসলে কি জবাব আছে আপনার? আমি সেহেতু জানবো তো দর্শক, তাকে ছোট একটি বিরতি ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম পক্ষ প্রতিপক্ষ নিয়ে। আমরা ছিলাম সিপিউদ্দিন। আপনার কাছে একটু জানতে চাই, ছাত্র শিবির এই গুপ্ত অবস্থা থেকে পুরোপুরি প্রকাশ্যে কবে আসবে? এখনও কিন্তু এগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। জি, মানে আসলে আজকে যেটা ঘটে গেল, আমরা ভেবেছিলাম যে একটা মানে 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আসলে আমাদের রাজনীতির ভাষার পরিবর্তন দেখতে পাবো, অথবা রাজনীতির বাহাসের পরিবর্তন হবে, যে বাহাসটা রক্তাক্ত সংঘর্ষ না হয়ে কথার মাধ্যমে হবে। যুক্তি দিব আমরা, যে ভালো যুক্তি দিতে পারবে ছাত্ররা তাকে গ্রহণ করবে, সাধারণ মানুষ তার পক্ষে আসবে, এটাই মূলত আমরা চেয়েছিলাম। আজকে যেটা ঘটলো সেটা হচ্ছে ক্যাম্পাসে রক্ত ঝরলো এবং হচ্ছে ক্যাম্পাসে হামলা হলো, ক্যাম্পাসে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করলো, যেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি আমার বন্ধুদেরকে মানে বলতে চাই যে আপনারা একটু দেখবেন যে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 6 ফেব্রুয়ারি। তো আমরা কিন্তু 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী মিছিল না করে 7 ফেব্রুয়ারি ঢাকায় করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে এই মিছিল শুরু হয়ে পল্টন পর্যন্ত এসেছে মিছিল, সেখানে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এরপরে যদি আমরা বলি যে 2023 সালের প্রত্যেকটা ইনসিডেন্টে দেখবেন, যখন ছাত্রদল বড় কোনো মিছিল করতে পারতো না, তখন কিন্তু শিবির বিভাগে বিভাগে বড় বড় মিছিল করেছে, ঢাকায় বড় বড় মিছিল করেছে। সরকারকে আমরা আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলাম আমাদের জায়গা থেকে। তো এরপরও ভাইরা যদি না দেখেন, আসলে এটা আমি বলবো যে ভাইদের আসলে ভাইরা মনে হয় চোখে দেখেন না। এই জন্য আমি ভাইদেরকে বলবো যে আপনারা এগুলো একটু দেখবেন। শুধুমাত্র একটা কোনো জিনিস অন্যের উপর চাপাই দিলেই হয় না, ন্যূনতম লজিক থাকতে হয়। যে জায়গায় অলরেডি আমাদের সব ক্যাম্পাসে কিন্তু আমাদের ছাত্র সংগঠন এবং আমাদের মহানগরী এবং শাখা বেস জেলা পর্যন্ত প্রত্যেকটা কমিটি তাদের মতো করে কাজ করতেছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় আসবো একটু, তার আগে স্যার আপনার কাছে জানতে চাই, মানে সাধারণ মানুষ কিন্তু মনে করেছিল একটু হলেও যে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে আপনাদের যে সংগঠন, এটি আমরা রাজনৈতিক সংগঠন বলবো না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি কিছুটা আলাদা, মানে মন্দের ভালো, এমন কিন্তু মানুষ ভাবতে শুরু করেছিল। কিন্তু নাগরিক কমিটির মাধ্যমে যে নতুন রাজনৈতিক দলটি আসছে, সেটি নিয়ে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে যেভাবে কাদা ছোড়াছড়ি করছেন আপনারা, মানে নেতৃত্বে যারা ছিলেন তাদের কর্তৃত্বে কে যাবে তা নিয়ে, এটি কি কাম্য ছিল? না, আমি প্রথমত বলবো যে আলাদা ভাবা যাবে না, বা আগের যে রাজনৈতিক চর্চা তার চেয়ে আলাদা ভাবতে পারবে না, এই রাজনৈতিক উদ্যোগে এমন কিছু ঘটে নাই। সোশ্যাল মিডিয়ার যেটা কথা বলেছেন, এটা ব্যক্তি হিসেবে কে কি করছে সেটাকে আমরা অত দায়িত্বশীল জায়গা থেকে আপনাদেরই নেতা সবাই না হতে পারে। এখন ব্যক্তি হিসেবে সে একটা কিছু করতেই পারে, তার ফেসবুক আমরা প্রোফাইল তো আমরা জব্দ করতে পারবো না। কিন্তু আমরা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি, যে প্রসেসের মধ্যে আছি, রাজনৈতিক দল হবে, আমরা টাইম বলেছি যে এই টাইমলাইনের মধ্যে হবে, মানে রমজানের আগে হবে। তার মধ্যে দলীয় প্রক্রিয়া কিন্তু এখনও চলমান আছে এবং সেটা সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে প্রস্তুতি, এবং সেখানে পুরো সংগঠন এখানেই আছে। এক দুজন বিচ্ছিন্নভাবে কি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কারো ম্যাচুরিটি ঘাটতি থাকতে পারে মনে হচ্ছে পুরো ডেফিনেটলি। আপনি কি দেখেছেন যে আপনি যেভাবে বললেন সেটাতে একটু মানে এটা একটু মিস ইন্টারপ্রিটেশন আছে, যে মনে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি 2 ভাগে ভাগ হয়ে পরস্পরের বিরুদ্ধে এটা করেছে। ঘটনা কিন্তু একেবারেই এরকম না। যেটা হয়েছে 5 তারিখের কৃতিত্ব নিয়ে ছাত্রদের মধ্যে, মানে যারা তখনকার ছাত্র নেতৃত্ব ছিল, আর সেখানে যারা দাবি করছেন যে শিবিরের একটা বড় ভূমিকা ছিল, শিবিরের ভূমিকা থাকতে পারে, কিন্তু শিবির তো এই আন্দোলনের নেতৃত্বে ছিল না। এটা নিয়ে একটা অন্য তর্ক চলছে, সেটা আলাদা। জাতীয় নাগরিক কমিটির দলীয় দল হওয়ার ব্যাপারটা এটা আবার আলাদা, দুটোকে একসাথে গুলিয়ে ফেলা যাবে না। কিন্তু আমি তবু বলবো যে যারা সোশ্যাল মিডিয়া এগুলো নিচ্ছে তারা কাজটা ঠিক করছে না, কারণ এর মধ্য দিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং একটা কনফিউশন তৈরি হচ্ছে। এটা করা জরুরি না। মানে আপনি দলীয় ফোরামে কথা বলতে পারবেন, এবং আমরা মনে করি দলীয় ফোরামে কথা বলাটাই ভালো। তো আমি অনেকের মধ্যে ম্যাচুরিটির ঘাটতি দেখতে পাই, এবং সেটাকে খুব বড় করে আমি আবার দেখতেও চাই না, কারণ আমরা তো আমাদের দলীয় প্রক্রিয়া তো অব্যাহত আছে। মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে না, ডেফিনেটলি তাকিয়ে, কিন্তু বড় বিষয় বলতেই পারছি। হ্যাঁ, ডেফিনেটলি। ধরুন আপনার সাথে আমার ইনবক্সে কথা হয়েছে, আপনি ইনবক্সে স্ক্রিনশটটা পাবলিশ করে দিচ্ছেন, যিনি এটা করছেন তিনি পদ তো দূরে থাক, এটা যেই হোক, আমি একদম অন রেকর্ড এখানে বলছি, পদ দূরে থাক, তিনি কোনো ধরনের কোনো দায়িত্বশীল কিছুতে থাকার মতো যোগ্য আমি তাকে মনে করি না। আচ্ছা, আমি আপনার কথা শুধু ধরে আবার একটু সিবিউদ্দিন আপনার কাছে আমি আসতে চাই। শিবির শুরু থেকেই বলে আসছিল যে ছাত্রদল 5 আগস্ট নিয়ে মানে ক্রেডিট নিচ্ছে বা নেয়ার দাবি করছে, কিন্তু আমরা তো এখনই কমিটি নিয়ে দেখলাম যে শিবির সেই কাজটি করছে। আপনারা যারা সাবেক শিবির আপনাদের রয়েছে। জি আচ্ছা, প্রথমত আসলে যেটা আসলে মানে জুলাই অভ্যুত্থান যেটা ঘটেছে, এটার তো একটা হিস্ট্রি আছে। তো এটা যাতে সত্য হিস্ট্রিটা সবাই যাতে জানতে পারে, এটাই তো মূলত সবার চাওয়া। এই জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে তার জায়গা থেকে অবদান রেখেছে। যারা যেভাবে রেখেছে সেই অবদানটা
মানে সত্য যেটা সেটাই মূলত আসুক, এটাই আসলে সবার চাওয়া। সেই জন্য কিন্তু আপনারা দেখবেন যে শিবির অনেকে বলে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিছু বলি না যে আমরা এই করছি সেই করছি, অথবা আমাদের অনেকেই আমরা বলি নাই, কিন্তু আমরা কি করেছি এটা তো আসলে আমরা জানি। কিন্তু আমরা যাদের মাধ্যমে করেছি, যেভাবে করেছি, এই প্রক্রিয়াগুলোর সাথে যারা যারা জড়িত ছিল, কাকে কিভাবে মানে এই জায়গায় সহযোগিতা করা হয়েছে, অথবা সে কিভাবে এই জায়গায় রোল প্লে করতে তাকে সহযোগিতা করা হয়েছে, এই বিষয়গুলো যার যার জায়গা থেকে কিন্তু এসেছে। তো এই জন্য আমি বলবো যে কিন্তু সেটাকে আপনি অস্বীকার করবেন, তারাও তো লিখছে তাদের যে তারা কি ক্রেডিট ছিল, তারা কি মানে করেছে, এটা তো অনেকেই লিখেছে, এটা তো সবাই লিখেছে, সবাই বলেছে কে কি করেছে না করেছে। আমরা যারা এখানে আছি অথবা আমরা অনেকেই আছি যারা মূলত জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কর্মসূচিতে সে অংশগ্রহণ করেছিল। একবারে সাধারণ যাত্রাবাড়ির যে মানুষটা নিশ্চিত জানতেছে যে 100 জন মারা গেছে, আরও কেউ কেউ মারা যাবে, তারপরেও কিন্তু সে রাস্তায় যাচ্ছে, তারও তো একটা অবদান রয়েছে। এই জন্য আমরা কিন্তু দেখবেন যে আপনারা জুলাই অভ্যুত্থানের পরে আমরা প্রথমে এই কর্মসূচি দিয়েছিলাম যে এটা একবারে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। আপনারা রিয়েল হিস্ট্রি যেটা আছে আপনারা সেটা লিখে ফেলেন। এর জন্য কিন্তু আমাদের স্মৃতি লেখন আমি আসি একটু জানতে চাইবো যে এই যেটি হলো নাগরিক কমিটির নতুন একটি বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত নেই, এটি আসলে এটিও কি কাম্য ছিল কিনা? কুয়েট যেমন কাম্য না, এটি কি কাম্য ছিল? না, অবশ্যই কাম্য ছিল না। প্রথমত হচ্ছে সরোয়ার ভাই যে কথাটা বলতেছিলেন যে বিষয়টাকে খুবই ছোট করে দেখতেছেন, আমি আসলে সেটা সেভাবে দেখতেছি না। আমি মনে করি যে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই যে ব্যক্তিরা এরা নাগরিক কমিটি বা হচ্ছে শিবির বা যারাই থাকুক না কেন, নাগরিক কমিটির মধ্যেই মানে দুইটা গ্রুপ, হয়তো কেউ বলতেছেন যে তারা ফরমার শিবির, কেউ ফরমার শিবির না। তো ওনাদের এই যে আচরণ, এই যে এক ধরনের কনফ্লিক্ট, এইটার বার্তা সাধারণ মানুষের কাছে কিংবা ওনাদের যে প্রতিপক্ষ বা আমাদের সবার প্রতিপক্ষ বলতে হয় যে আওয়ামী লীগ, এদের কাছেও তো যাচ্ছে। সো এই ব্যাপারগুলো আলটিমেটলি ওনাদের কাছে যে মানুষের এক্সপেকটেশন, আমরা এই যে কামড়াকামড়ি যদি বলি কিংবা টানাটানি, এই ব্যাপারগুলা আমরা পিছনে ফেলে আসতে চাই। এই কারণেই আমরা নতুন বাংলাদেশ কথা বলি, বাংলাদেশের কথা বলি। সো কনফ্লিক্ট কোন একটা জায়গায় ক্ষমতার যদি কি থাকে সেটা দ্বন্দ্ব থাকবে, কিন্তু সেটা সিভিলিটির মধ্যে থাকতে হবে, সিভিল ডিসকাশন কিংবা আচার আচরণের মধ্যে রেখে। এই যে সোশ্যাল মিডিয়াতে অমুকের ইনবক্সের বলেন কিংবা এক ধরনের নোংরামি এটা, এবং কিছু কিছু ক্ষেত্রে কেউ সবই দাবি করতেছেন তার, আবার কেউ আবার অন্যর যে প্রতিক্রিয়া আছে ওটা পুরোটাই অস্বীকার করতেছেন, অন্য পক্ষের সেম জিনিস ঘটতেছে, কিন্তু বাস্তবে আসলে এরকম না। এই যে একটা বিপ্লব বলি আর গণ অভ্যুত্থান বলি, এইটা এত ব্যাপক ছিল, এইটা কোন কার স্টেক কতটুকু যদি আমরা মানে দল বা এরকম আকারে যদি আমরা দেখতে চাই, এটা এখন না, এটা অন্তত 2-4 বছর, কয়েক বছর সময় লাগবে এগুলো সব ফাইন্ড আউট হয়ে একটা জায়গায় সেটেল হইতে। এখনো সেটেলই হয়নি, কিন্তু হ্যাঁ, আমরা সেটেল হয় নাই বলতে কি, আমরা যে মানে স্টেক হোল্ডাররা, বিপ্লবের স্টেক হোল্ডাররা মনে করতেছি যে বিপ্লব মনে হয় শেষ, কিংবা গণ অভ্যুত্থানের যে প্রক্রিয়াটা এটা বোধহয় চূড়ান্ত শেষ হয়ে গেছে। আমরা এটা শেষ হয় না, এটার মধ্যেই আছি। ওইটার মধ্যে থাকা অবস্থায় কেন আমরা এটা নিয়ে কামড়াকামড়ি করবো? একদম একদম মানে ছাত্র দলের মানে তো দুর্নামের শেষ নাই। 5 আগস্টের পর থেকে নানানভাবে আমরা দেখি, মানে অন্য দলগুলো বলে, কিন্তু এই জায়গায় আবার ছাত্র দলের কিন্তু কোনো নাম থাম নাই। একটু ভালো লাগছে কিনা আবার যে এই যে নাগরিক কমিটি নিয়ে একটা কথা চালাচালি চলছে, সেটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়। বিষয় হচ্ছে কি, ওই যে বড় গাছটা ঢিল তো বেশি পড়বে স্বাভাবিক, বড় গাছের বাতাসও বেশি লাগে। 5ই আগস্টের আগে মানে দীর্ঘ হাসিনার ফ্যাসিজমের সময় আমরা এত নিপীড়নের শিকার হয়েছি। আপনি একটা ছাত্র সংগঠন যে আপনি যে সংস্কারের কথা বলতেছেন, আপনার প্রত্যাশা অনুযায়ী সেই সংস্কারের জায়গায় রয়েছে কিনা তাদের আচরণটা, সেটা তো দেখার দরকার আছে। যদি থাকে সেটা প্রশংসা করবেন আপনি, ঢালাওভাবে সমালোচনা করা তো সমীচীন না। যে আমাদের উপর দিয়ে এত জুলুম নিপীড়ন নির্যাতন গিয়েছে, আমরা এই খুলনায় কুয়েটে যে ঘটনাটা ঘটলো সেটা নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তার উপরে আগে হামলা হয়েছিল, এর বদলা নিতে গিয়ে কোনো প্রতিশোধ পরায়ণ হয়ে কোথাও একটা এমন কোনো ঘটনা ঘটিয়েছে কিনা যার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল? এবং সেই যে আগের যে রাজনৈতিক কালচার ছিল, বাইক শোডাউন দেওয়া, বড় বড় শোডাউন দেওয়া, সমস্ত জায়গাগুলি থেকে আমরা শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী, তাদের যে আকাঙ্ক্ষা অনুযায়ী যে না আমরা আগামীতে কী ধরনের রাজনীতি চাই, সেই অনুযায়ী আমরা যে আমাদের পথ চলতেছি, সেই বিষয়টাকে আপনারা প্রশংসা করেন। শুধুমাত্র 2-1টা ঘটনা কোথায় কে কি আছে এটা স্ক্রিনশট দিয়ে জাতির সামনে নিয়ে এসে তারপর সমালোচনা করাটা, এইটাও আর এক ধরনের ফ্যাসিজমের বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে। সুতরাং আপনি সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, ভুল হতেই পারে। ভাই যে একটু আগে বললো যে নাগরিক কমিটির 2-1 জন লেখালেখি করছে, তো আমাদের তো 2-1 জন ভুলে সংঘর্ষে যেতেও পারে, যদি যায় তার বিচার হবে। ওনারা বলছে যে ভুল যদি 2-1 জন করে থাকে পদ দিবে না,
কোথাও থাকবে না। তো যুবদলের যে নেতার নাম মেনশন করলো, সে যদি যায় অবশ্যই সে বিচারের আওতায় আসবে। এটা তো যুবদল বা ছাত্রদল করলে সে বিচারের বাইরের কেউ, সে মহা শক্তিশালী কেউ, বিষয়টা তা না। যেই করুক না কেন, সে এটা তো অসভ্য সমাজ না, এটা আওয়ামী লীগের যুগ নাই, তো সে বিচারের আওতায় আসবে। আমাদের একটু জানতে চাই, আপনারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চান, আপনারা আপনাদের কমিটি দিয়েছেন, যারা ছাত্র রাজনীতি চায় না আপনারা তাদের বিপক্ষে দাঁড়িয়ে রাজনীতি চাচ্ছেন ক্যাম্পাসে, কিন্তু আপনারা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এই মুহূর্তে কেন চাচ্ছেন না? সেখানে একটি সংস্কারের কথা বলে সেটি কেন আবার বিলম্বিত করতে যাচ্ছেন? এটি দ্বিচারিতা কি না? আমি সূত্র জানবো। দর্শক, তার আগে আমরা ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম পক্ষ প্রতিপক্ষ নিয়ে। আমরা ছিলাম আমানুল্লাহ আমান। আপনার কাছে আমরা যদি প্রশ্নই করেছিলাম যে আপনারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চান, কিন্তু এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচনে আপনারা বাধা হয়ে দাঁড়িয়েছেন, এটি স্পষ্ট কেন? কোনোভাবে স্পষ্ট না, আমরা কোথাও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাধা হয়ে দাঁড়াইনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেদিন ছাত্র সংসদ নির্বাচনে সিন্ডিকেট সভা চলছিল, ছাত্র দলের সভাপতি সেখানে গিয়ে একটি ছোট্ট কাগজ ধরিয়ে এসে ভিসিকে, জাহাঙ্গীরনগর কমিটির, এবং সেদিন কিন্তু নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়নি, এগুলো স্পষ্ট, গণমাধ্যমে সব আছে এগুলো। আমি আপনাকে বলছি, বিষয় হচ্ছে যারা জাতীয় নির্বাচনের আগে সংস্কার চায়, এই একই ব্যক্তিরা আবার ছাত্র সংসদ নির্বাচনে সংস্কার চায় না। ছাত্র সংসদ ইলেকশনের আগেও তো কিছু বিষয় আছে, ছোটখাটো সংস্কার থাকলেও, যে আপনি সিন্ডিকেটের মাধ্যমে ইলেকশনের অনেক গতি ত্বরান্বিত হবে, সেই সিন্ডিকেটে অনেক ফ্যাসিস্ট রয়ে গেছে। তারপরে যে আরও কিছু বিষয় রয়েছে, সেটার স্পষ্ট আমরা একটা মৌলিক সংস্কারের বিষয় আমরা যেমন ডাকসুতে আমরা ছাত্রদল থেকে দিয়েছি যে এই সংস্কারগুলি করে আপনার মানে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং সংস্কার যদি হয় সেটা তো সব জায়গায় হবে, সংস্কার শুধু এক জায়গায় হবে না। এইখানে আপনার সুবিধা মতো আপনি বলবেন, রাষ্ট্রে বলবেন যে না সংস্কার মানে কত দীর্ঘকাল চলবে, তারপর ইলেকশনের দিকে যান, এটা এখানেও তাদের বক্তব্য তো দ্বিচারিত রয়েছে। রাষ্ট্রে বলছেন যে দ্রুততম সংস্কার, সব সংস্কার এখন দরকার নেই। যারা ছাত্র সংসদ নিয়ে কথা বলতেছে তাদের চেয়ে আমাদের ছাত্র সংসদে আমাদের ইতিহাস অনেক বেশি সমৃদ্ধ। ছাত্র সংসদের মাধ্যমেই জাতীয়তাবাদী ছাত্র দল দেশের জনপ্রিয় ছাত্র সংগঠনের পরিণত হয়েছে। সুতরাং ছাত্র সংসদ না হোক এই বিষয়ে আমাদের কোনো রকমের বক্তব্য নাই। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি সংস্কারটা এখানেও দরকার আছে, যেসব প্রাসঙ্গিক বিষয় সংস্কার দরকার সেটার স্পষ্ট রূপরেখা আমরা দিয়েছি, সেই কাজটি আপনি করে আপনি এক সপ্তাহের মধ্যে ইলেকশন দিয়ে দেন। আমাদের কোনো ছাত্রদল ছাত্রলীগের পথে এগোচ্ছে, এক কথা জানতে চাই, এটি কি আপনি একমত? এটা ওই যে ছাত্রলীগের সাথে যারা ছিল এতদিন, ছাত্রলীগের সাথে শিখে বিভিন্ন ধরনের সাদ্দাম স্টাইলের ন্যারেটিভ শিখেছে, এটা তাদের বক্তব্য। ছাত্রদল ছাত্রলীগের পথে আগালে তো বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের দ্বারা অনেকে হামলার শিকার হতো। আমরা তো আমাদের গায়ে অনেকের গায়ে দাগ রয়েছে না, আমরা প্রত্যেকের গায়ে, এই যে আমার হাত ব্যাক এখন ছাত্র শিবিরকে আপনারা ক্যাম্পাসগুলোতে কেন পাশে রাখতে চান না? কাকে? ছাত্র শিবিরকে কোনো রাজনীতি করার? তাদের রাজনৈতিক একটি দর্শন রয়েছে, আমাদের দর্শন রয়েছে, তাদের যে রাজনৈতিক কৌশল সেটার সাথে আমরা, ওনারা যে ছাত্রলীগের সাথে ছিলেন মিলেমিশে, সেখানেও ওনারা বক্তব্য দিচ্ছেন যে একটা কৌশলের অংশ। আমরা ওই ধরনের অপকৌশলের অংশীদার হতে চাই না। আমাদের আদর্শ আমাদের কাছে, ওনাদের। আপনারা ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে ছিলেন কেন, তার প্রশ্ন অনুযায়ী আমি জানতে চাই। না, এটা আসলে তাদের বক্তব্য আর কি। আপনি দেখেন যে একটা ক্যাম্পাসে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3000 শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে মেরে বের করেছে, হ্যাঁ, শিবিরের নামে অথবা শিবির ট্যাগ দিয়ে, এরকম ব্যাপারটা। এই জন্য আমি মনে করি, এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা ভিডিও ফুটেজ সব কিছু কিন্তু আছে। আমরা প্রত্যেকটা দিন মানে প্রতিটা ক্ষণে আমরা কিন্তু কখনোই আমাদের সাংগঠনিক অ্যাক্টিভিটিস বন্ধ করি নাই। আমরা রাজপথে ছিলাম, আমরা প্রত্যেকটা জায়গাতে ছিলাম। তো এরপরেও মানে আমি মনে করি যে এটা হচ্ছে এই আদারিংয়ের রাজনীতি, আরেকটা ফ্যাসিবাদী রাজনীতি তৈরি করার জন্যই মূলত। আচ্ছা, আপনাদের মুরব্বী সংগঠন বলে যে দেখেন আবার হচ্ছে যে শিবির ট্যাগ দিয়ে এরকম দেখবেন যে কয়েকদিন পরে অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলা হয়, শুরু হয় যে শিবির দিয়ে, এরপরে কিন্তু অন্যান্য দিকে যায়। আসলে এটাই মূলত ভাইরা করতে চাচ্ছেন বলে আমার। জি, আপনাদের মুরব্বী সংগঠন জাতীয় নির্বাচন আরো পরে করতে চান, সংস্কারের পরে, কিন্তু আপনারা আবার ছাত্র সংসদ নির্বাচন খুব দ্রুত যাচ্ছেন, মানে এটি একটি দ্বিমুখী আচরণ না? একটা জাতীয় নির্বাচন পরে, ছাত্র সংসদ নির্বাচন আগে। এখানে কয়েকটা ব্যাপার আমরা তো ছোট করে মানে যেটা বিষয় সেটা হলো যে আসলে বাংলাদেশ মানে 24-এর রক্তের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখন শেখ হাসিনা সব ইনস্টিটিউশন ভেঙে দিয়ে গিয়েছে, যার ফলে কিন্তু কোনো ইনস্টিটিউশনের যে একটা মানে সিস্টেমেটিক ফাংশন করার কথা, এটা কিন্তু করতেছে না। তো এই জন্য এই জায়গায় কিন্তু একটা সংস্কার দরকার। তো এর বাইরে যেটা দরকার, যে ক্যাম্পাসগুলোতে আবার দেখেন যে ছাত্ররাই মূলত গণঅভ্যুত্থানটা ঘটিয়েছে, সুতরাং সাধারণ শিক্ষার্থীদের একটা যাতে মানে প্রকৃত লিডারশিপ যাতে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়, এটাতে বাই ডিফল্ট এটাতে ছাত্রদল না হয়ে যায় অথবা অন্য কোনো দল যাতে না হয়, বরং সাধারণ শিক্ষার্থীরা
চিন্তা সাধারণ ভাবনা শিক্ষার্থী করে, প্রতিনিধি আসুক। যেহেতু তাদের মত দেওয়ার সুযোগ আছে, তারা মত দিয়ে তাদের আচ্ছা, একদম 10 সেকেন্ডে জানতে চাইবে, জাতিসংঘ যে মানবাধিকার কমিশন এসেছিল, তারা যে তথ্য অনুসন্ধান করেছিল, সেখানে তারা বলেছে ছাত্র শিবিরের ইন্টারভিউ তারা পায়নি। আপনারা কেন দিলেন না ইন্টারভিউ? ছাত্র 10 সেকেন্ডে জানতে চাইবে আমি। ইন্টারভিউ পায় নাই, এটা তারা নিশ্চয়ই কোনো ভুল করেছে। আমরা তো বিভিন্নভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। না, আপনি তারা নিজে কি কিন্তু দিয়েছেন? অনেক ধরনের ডকুমেন্ট তারা জামাতের গিয়েছে। ক্ষেত্রে বলা হয়েছিল যে আমরা জামাত কিন্তু, নেতা- হ্যাঁ, জামাত শিবির দুটি বলা ছিল, শিবিরের কথা বলা ছিল। জামাতের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু আমরা কিন্তু আমাদের কর্মীরা আমরা সবাই বিভিন্ন না, জায়গায় আপনি নিজে ছিলেন, আপনি কি নিজে বলবেন যে আপনি ছিলেন কিনা? আমরা একটা ওনাদের ইয়েতে ছিলাম, আপনি নিজে? মতামত দিয়েছিলাম। জি জি, যে সারার দেশের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি চায়? ছাত্র শিবির আগে চায়, ছাত্রদল পরে চায়, সংস্কারের পরে আপনারা কি চান? না, যেটা উনি একটু আগে বললেন, ওনাদের ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য। ওনারা দেশে নির্বাচন চান সংস্কার ছাড়া। এখন কিন্তু ছাত্র সংসদের বেলা সংস্কার হতে হবে, পরে নির্বাচন হতে হবে। ফলে এটা আমরা বুঝতে পারছি যে সবাই সবার পজিশনের জায়গা থেকে যেটা যেখানে যে সুবিধা হয় সেখান থেকে করছে। কিন্তু আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন আজ হোক কাল হোক, সংস্কার হওয়াই উচিত, হয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত ছাত্র সংসদ। কারণ এটা না হলে এই ধরনের ক্যাম্পাসে কোনো নেতৃত্ব থাকে না। এবং আপনারাও তো আবার রাষ্ট্রীয় সংস্কার চান, এখানে সংস্কার লাগবে না? আমি না করছি না তো, এখানে সংস্কার করেন, এখানেও সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি বলেছে? আমি শুনি নাই যে তারা বলেছে যে সংস্কার লাগবে না, নির্বাচন দেন। সংস্কার ছাত্র সংসদের ওই জোর কম বেশি দেয় আর কি। সংস্কার করতে কত সময় লাগবে? কিন্তু আপনি যেটা বলেছেন এটা কিন্তু সিরিয়াস। ছাত্রদল কিন্তু সত্যি সত্যি বিভিন্ন জায়গায় চিরকুট দিয়ে এখন ইলেকশনটা এক ধরনের বন্ধ করে রেখেছে, ঠিক আছে? তো এটা তারা কেন আমাদের এত শক্তি ভাই, চিরকুটে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। না, অবশ্যই আপনাদের অনেক বেশি শক্তি, কারণ আপনার বিএনপি কিন্তু এই অভ্যুত্থানের পরে মানে ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় এসেছে, ঠিক আছে? মানে আপনি দেখতে পাচ্ছেন না যে প্রোক্লেমেশন, সংবিধান, রাষ্ট্রপতি, সকল কিছুতে ওনারা খামোশ বলে ইন্টারিম খামোশ হয়েছে। যৌক্তিক দাবি বলার অধিকার আছে ভাই, আমাদের যৌক্তিক কথা বলার অধিকার তো আছে ভাই। না কথা শুধু কথা তো না, আটকে দিচ্ছেন আপনি। এই যে আপনি যেহেতু ফ্যাক্টরি নিয়ে কাজ করেন, আপনার কাছে 30 সেকেন্ডে জানতে চাইবো, ট্যাগিংয়ের রাজনীতি কি বাংলাদেশে 5 আগস্টের পরে বন্ধ হয়েছে? না, হয়নি। নানানভাবে ট্যাগ চলতেছে। ধরেন যে কেউ শিবির, কেউ ইসলাম বিদ্বেষী, কেউ আবার হচ্ছে এই যে বললেন যে ইসলাম কি জানি মুসলিম বিদ্বেষী, এই টাইপের নানান কিছু। সো এগুলো বন্ধ হয় নাই এবং আমরা আশা করি বন্ধ হবে, কিন্তু বাস্তবে আমি জানি না কতটা বাস্তবায়ন হবে। আমি এর বাইরে একটা কথা বলতে চাই যে আমরা ওই যে কথাটা বলতেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন পক্ষ ক্রেডিট নিয়ে টানাটানিতে ব্যস্ত, নানান কিছুতে ব্যস্ত, অথবা এক জায়গায় মারামারিতে কেউ ব্যস্ত। এই সময়টা, এই ঘটনাগুলো ঘটতেছে হচ্ছে আমাদের স্টুডেন্টদের, যারা ছাত্রদল হোক, শিবির হোক, বৈষম্য বিরোধী হোক, সবাই তাদের অনেকের কাছে আমরা যারা লিডাররা আছেন আপনারা, তারা যথেষ্ট পরিমাণ কাজ দিতে পারতেছেন না। আমি যেহেতু এই যে ডিসইনফরমেশন বা ফেক নিউজ কাউন্টার করার কাছে কাজ করি, আমরা দেখি যে একটা লড়াই ধারাবাহিকভাবে চলতেছে, একটা যুদ্ধ ধারাবাহিকভাবে চলতেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের যারা বিপ্লবের স্টেক হোল্ডার তাদের বিরুদ্ধে। যে ডিসইনফরমেশন ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বাইরে থেকে, বাংলাদেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলতেছে। লাখ লাখ অ্যাকাউন্ট থেকে সেগুলো এমপ্লিফাই করা হচ্ছে। আপনাদের স্টুডেন্টদেরকে, আপনাদের অ্যাক্টিভিস্টদেরকে, আপনাদের নেতাকর্মীদেরকে টুইটারে পাঠান, ওখানে ওদেরকে অ্যাক্টিভেট করেন, এবং এই যে ডিসইনফরমেশন বাংলাদেশের বিরুদ্ধে এবং চলতেছে বা আপনাদের বিরুদ্ধে চলতেছে, ওগুলো কাউন্টার করেন। সো ওই রাস্তাঘাটে মারামারি দেশের পক্ষে সবাই এক হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এগুলো অনেক কমে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যাদের সঙ্গে, তাদের সবাই একটি বিষয় এক হচ্ছে, দেশের পক্ষে যদি সবাই এক থাকে তাহলে কিন্তু আগামীর বাংলাদেশ যে ঐক্যবদ্ধ বাংলাদেশ বলা হচ্ছে সেটি নিশ্চয়ই এগিয়ে যাবে এবং বাংলাদেশ আগামীতে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে। সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।